হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের বলো? অ্যাকাউন্টিং কিন্তু আমাদের লাইভ 3 হয়ে গেছে এবং লাইভ 3 এর উপরে আমাদের ৩ নাম্বার যে অ্যাকাউন্টিং লাইভ ক্লাস ছিল ওখানে কি আমরা জাবেদা আর খতিয়ান অর্থাৎ অধ্যায় ৬ এবং ৭ এই ২ টা বিষয় কিন্তু কি আমরা তোমার কভার করেছি। তো ডিয়ার 26 ব্যাচ পরীক্ষা কেমন হয়েছে বলো? আচ্ছা, আশা করি পরীক্ষা আসলে খারাপ হওয়ার মতো কোনো কিছু নাই। কারণ আসলে আমি মোটামুটি বুট কোয়েশ্চেন গুলা দিয়েছি। কারণ কি তোমাদেরকে আসলে এত জটিল কোনো কিছু পড়ায় লাভ নাই। বরং আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি বোর্ডে যেন কি তোমার এ প্লাসটা এনশিওর হয়। আর এই লক্ষ্যে বোর্ড মানে এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়। ঠিক আছে? এজন্য আমরা বোর্ড এমসিকিউ গুলোর উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষাটা নিয়েছি। আচ্ছা। তো চলো আসলে পরীক্ষা খারাপ হইছে নাকি ভালো হইছে? প্রশ্ন কি কঠিন নাকি সহজ? আমরা আসলে সলভ করতে, করতে একটু দেখি যে প্রশ্নের মানটা আসলে কেমন ছিল। ওকে? আচ্ছা দেখো। ১ম প্রশ্নটা এখানে বলছে যে দেনাদার এবং পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কি বলে? দেখো। বলতেছে দেনাদারের জন্য কি বললো? তোমার দেনাদার এবং কি পাওনাদার। এই যে দেনাদার এবং কি বলতো? দেনাদার এবং কি বলতো? পাওনাদার। হ্যাঁ? দেখো, দেনাদার এবং পাওনাদার। এই দেনাদার এবং পাওনাদারের জন্য আমরা যদি আসলে আলাদা, আলাদা করে খতিয়ান প্রস্তুত করি, এটাকে বলা হবে কি? মানে কি খতিয়ান বলে? দেখো, দেনাদার এবং পাওনাদার এই ২ টা বিষয়ের জন্য যদি আমরা তোমার ধরো যে একসাথে খতিয়ান তৈরি করি, একসাথে। দেখো যদি এই ২ টা বিষয়ের উপর আমরা আসলে একসাথে খতিয়ান বানাই, তাহলে একসাথে বানাই, তাহলে এটার নাম হচ্ছে কি আমার সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান। ওকে? আর ধরো যে এই সেম ২ টা বিষয়ের জন্য আমরা একসাথে না করে আমরা যদি আসলে তোমার ধরো যে আলাদা, আলাদা করে খতিয়ান বানাই, হ্যাঁ? বলছি কেন? বলছে আলাদা, আলাদা করে যদি আমরা খতিয়ান বানাই, তাহলে আলাদা, আলাদা করে খতিয়ান যদি আমরা তৈরি করি, তাহলে এইটার নাম হবে আমার কি বলতো? সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান। সিম্পল একদম সিম্পল ভাইয়া। ওকে? সহকারী খতিয়ান। তো আমরা এখানে উত্তর হবে কোনটা? উত্তর হবে কি? সহকারী খতিয়ান। চলো নেক্সটে যাই। আচ্ছা। বলছে খতিয়ানে ব্যবহৃত সিডি দ্বারা কি বোঝায় বলো তো? এই যে সিডি, খতিয়ানে এই সিডির মানে কি জানো? আমরা যখন খতিয়ান তোমার টিচার যখন একদম সবার শেষে বের করি তখন লিখি না সিডি-বিডি? তাহলে সিডি-বিডি মানে কি জানো? আচ্ছা। সিডি মানে হচ্ছে তোমার ক্রেডিট ডাউন। কি বলতে হবে? ক্রেডিট ডাউন। ক্রেডিট ডাউন। ডাউন মানে কি? নিচে দেখো। ডাউন মানে কি বলতো ভাইয়া? ডাউন মানে হচ্ছে নিচে। আর ক্রেডিট মানে কি? আনা হয়েছে। তার মানে কি? নিচে আনা হয়েছে বা নিচে আনিত। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে আনিত বা আনা হয়েছে যাই বলো, আনিত। আর এর নাম হচ্ছে নিচে। তার মানে হচ্ছে নিচে আনিত। তাহলে ক্রেডিটের মানে কি বলতো ভাইয়া? নিচে আনিত। তাহলে উত্তর হবে কোনটা? এই যে নিচে আনিত বা নিচে নিত একই কথা। ওকে? আচ্ছা এবার দেখো ভাইয়া হিসাবের পাকা বই কোনটা? মনে রাখবা হিসাবের প্রাথমিক বই, হ্যাঁ? হিসাবের প্রাথমিক যে বই, এই প্রাথমিক বইয়ের নাম হচ্ছে আমার জাবেদা। কি বলতো ভাইয়া? হিসাবের প্রাথমিক বই কোনটা? হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা। এই হিসাবের প্রাথমিক বই এটাকে ধরো যে তোমার জাবেদাকে প্রাথমিক বই বলে, তারপর ধরো যে সহকারী বই বলে, হ্যাঁ? ধরো যে এই জাবেদাকে কি লেনদেনের ১ম আশ্রয়স্থল বলে। ১ম আশ্রয়স্থল বলে। ওকে? এই আরকি। মানে তার মানে কি হিসাবে ধরো যে তোমার প্রাথমিক বই, সহকারী বই, হ্যাঁ? যাই বলো হিসাবের ১ম আশ্রয়স্থল বা সর্বপ্রথম একটা লেনদেন লিখা হয় কোথায় বলো তো? জাবেদায়। কিন্তু আমি যদি বলি হিসাবের পাকা বই কে? হিসাবের পাকা বই কে? অথবা ধরো যে আমি বললাম হিসাবের পাকা বই বা তুমি ধরো যে হিসাবের রাজা বই কে? হিসাবের রাজা বই কে? তখন উত্তরে কি বলতো? হিসাবের পাকা বই বলো অথবা হিসাবের রাজা বই বলো, এগুলোর উত্তর হচ্ছে কেমন বলতো? তোমার খতিয়ান। ওকে? তাহলে হিসাবের পাকা বই অথবা হিসাবের রাজা বই যাই বলো, এগুলোর উত্তর কি বলতো? এগুলোর উত্তর হচ্ছে আমার খতিয়ান। ওকে? আচ্ছা এবার দেখো, লেনদেনের শেষ আশ্রয়স্থলকে দেখো। লেনদেনের ১ম আশ্রয়স্থল হচ্ছে কি আমার বলতো? জাবেদা। কিন্তু লেনদেনের শেষ আশ্রয়স্থল হচ্ছে কি আমার বলতো? খতিয়ান। ওকে? লেনদেনের শেষ আশ্রয়স্থল। লেনদেনের শেষ আশ্রয়স্থল কি আমার? খতিয়ান। ওকে? তাহলে এখানে উত্তর হবে কি? হিসাবের পাকা বই কোনটা বলো তো? পাকা বই, রাজা বই কোনটা? হিসাবের হচ্ছে তোমার কি? খতিয়ান হচ্ছে কি? পাকা বই বা রাজা বই। আর লেনদেনের শেষ আশ্রয়স্থল কোনটা? এটাও কি বলতো? আমার খতিয়ান হবে। ওকে? আচ্ছা। তাহলে খতিয়ান প্রস্তুতকরণের ১ম ধাপ কি দেখো? খতিয়ান প্রস্তুতকরণের ধাপ হচ্ছে ২ টা। হ্যাঁ? এর মধ্যে ১ম ধাপকে বলে পুস্টিং। কি বলো তো ভাইয়া? পুস্টিং। হ্যাঁ? পুস্টিং কোনটা? ওই যে আমরা আসলে প্রত্যেকটা লেনদেনকে কি ডেবিট ক্রেডিটে পুস্টিং করেছি যে হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট হয়েছে এটাকে কি ডেবিট দিকে পুস্টিং করো। তারপর ধরো যে তোমার নগদ ক্রেডিট হইছে, ক্রেডিট দিকে পুস্টিং করো এরকম। আচ্ছা পুস্টিং করার পরে দেখবা আমরা তোমার একটা ঘর থাকে না এরকম? এই যে তোমার একটা ঘর থাকে দেখবা এরকম, হ্যাঁ? যেখানে বলে জের অথবা উদ্বৃত্ত। তারপর এখানে বলে ডেবিট
এখানে বলে ক্রেডিট। তো দেখো ডেবিট ক্রেডিটের ঘর থেকে কয়টা? ঘর থেকে কিন্তু তোমার টি সংখ্যা থেকে তোমার ৪ টা ঘর। ২ টা ডেবিটের, ২ টা ক্রেডিটের। তো ১ম যে ডেবিট ক্রেডিটের ঘর ওইখানে যখন আমরা সংখ্যা বসাই এটাকে বলে পুস্টিং। এটা কি বলে বলো তো ভাইয়া? ওটাকে বলে আমরা যখন তোমার হিসাবের নাম লিখি, বিপরীত হিসাবের নামটা লিখি, তারপর ১ম ডেবিট ক্রেডিটে কি করি আমরা টাকার অঙ্কটা বসাই, এটাকে বলে পুস্টিং। তো পুস্টিং করার পর তারপরে ২য় যে ডেবিট ক্রেডিট আছে ওকে আমরা কি করি? এটা জের বের করি না? জের বা উদ্বৃত্ত বের করি। ওইটাকে বলা হয় কি বলতো আমার ব্যালেন্সিং। তাহলে ধাপ করে বলতো হচ্ছে ২ টা, একটা হচ্ছে আমার পুস্টিং, একটা কি আমার ব্যালেন্সিং। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা সেম ভাবে টিচরকে আমরা কি করি? টিচরকে শুরুর দিকে কি তোমার সব দিকে পুস্টিং করে ফেলি। শেষে কি? শেষে যে আমরা ব্যালেন্স সিডিবিডি বের করি, হ্যাঁ, সিডি বাই বিডি, ওটা কি বলে? এই সিডিবিডি বের করা মানে কি? আমার জের টানা অথবা কি আমার ব্যালেন্সিং করা। ওকে? তাহলে ধাপ হচ্ছে ২ টা, একটা হচ্ছে কি বলতো আমার তোমার পুস্টিং, একটা কি আমার ব্যালেন্সিং। তাহলে ১ম ধাপ কোনটা? ১ম ধাপ হচ্ছে আমার পুস্টিং, হ্যাঁ? আর ২য় ধাপ কোনটা? ২য় বা শেষ ধাপ হচ্ছে আমার তোমার ব্যালেন্সিং। নিচের কোনটি কোন হিসাবটার ক্রেডিট ব্যালেন্স হবে? একদম সিম্পল দেখো ভাইয়া। দেখো সম্পদ এবং ব্যয়, দেখো সম্পদ এবং ব্যয় এই ২ টা হিসাবের হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স। ডেবিট, দেখো এই ২ হিসাব কি বলতো আমার ডেবিট ব্যালেন্স। ওকে? দেখো ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স এবং আয়, দায়, মূলধন। আয়, দায়, মূলধন এই যে ৩ টা হিসাব দেখো আয়, দায়, মূলধন এই ৩ টা হিসাব হচ্ছে কি আমার ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে ভাইয়া? তাহলে বিষয় হচ্ছে কি তোমার সম্পদ এবং ব্যয় এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স। আর আয়, দায়, মূলধন এগুলো কি? এগুলো হচ্ছে আমার ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা এখন দেখো বলো তো ভাই এখানে ক্রেডিট ব্যালেন্স হবে কোনটা? আয়, দায় বা মূলধনের? এখন দেখো ঋণের শোধ এটা আমার ব্যয়, এটাকে আমার ব্যয়। তাহলে ব্যয় মানে কি? ডেবিট ব্যালেন্স হবে না। শিক্ষানবিশ ভাতা এটা সেম, ব্যয় মানে ডেবিট ব্যালেন্স হবে না। মূলধনের সুদ এটাও কি? ব্যয়, ব্যয় মানে ডেবিট ব্যালেন্স হবে না। তাহলে একমাত্র বাকি আছে কি? উত্তোলনের সুদ। উত্তোলন হচ্ছে ডেবিট কিন্তু উত্তোলনের সুদ কি? ক্রেডিট। উত্তোলনের সুদ কি আমার জন্য একটা অন্যান্য আয়। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি আমার জন্য একটা আয়, সুতরাং এটা কি বলতো? এটার ব্যালেন্স হবে কি আমার ক্রেডিট, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কোনটা? উত্তোলনের সুদ। সিম্পল দেখছো? ওকে, এবার দেখো উদ্দীপক আছে। রিনা ট্রেডার্স ২০২৩ সালের ৫ই জানুয়ারি সাউন্ড ট্রেডার্সের নিকট থেকে ৫% বার্তায় ১ লক্ষ টাকার পণ্য বিক্রয় করে নগদে ৪৫,০০০ টাকা পেয়েছে। ৩১শে জানুয়ারি সাউন্ড ট্রেডার্স ২৫,০০০ টাকার পণ্য কি পাঠিয়েছে? ফেরত পাঠাইছে। আচ্ছা বলছে আমরা যদি খতিয়ান প্রস্তুত করি তাহলে বিক্রয় হিসাবের জের কত? বিষয় বুঝে বলো, হ্যাঁ? বিক্রয় হিসাবের জের কত? আচ্ছা। আচ্ছা বলো তো ভাইয়া তুমি ১ লক্ষ টাকার পণ্য বিক্রি করছো। বিক্রি করে ৪৫,০০০ টাকা নগদ পেয়েছো। তো তুমি নগদে বিক্রি করছো নাকি বাকিতে বিক্রি করছো? ওটা তো আসলে ফ্যাক্ট না। বিক্রয় যত টাকা করছো তত টাকা হবে। ধরো আমি ১ লক্ষ টাকা বিক্রি করছি, এর মধ্যে ২০,০০০ টাকা নগদে আর ৮০,০০০ টাকা কি বাকিতে। তাহলে নগদে হোক, বাকিতে হোক, বিলে হোক, নোটে হোক, চেকে হোক আর যাই হোক, বিক্রি করছি মানে কি? ওইটা আমার বিক্রয় হিসেবে যাবে। বিক্রি করেছে মানে কি বলতো? ওইটা আমার বিক্রি হিসাবে যাবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা। ধরো যে তুমি যদি ধরো আমরা কিন্তু নরমালি দেখো আমরা আমরা নরমালি কি করি? নরমালি আমরা বিক্রয় থেকে যখন হিসাব করি, যখন আমরা নিট বিক্রয় বের করি, তখন কি বিক্রয় থেকে আমরা কি ফেরতটা বাদ দেই। মানে নিট বিক্রয় বের করার সময় কি আমরা বিক্রয় থেকে ফেরতটা কি করি বলতো? বাদ দেই। কিন্তু আমরা যখন খতিয়ান করি, তো খতিয়ান তো আমরা নিট বিক্রয় বের করি না। খতিয়ান আমরা বের করি মানে বিক্রয় হিসাবের জের কত? বিক্রয় হিসাবের ব্যালেন্সিং কত? তাহলে এই যে হিসাবটা এটা তো বিক্রয় হিসাব না। ফেরতটা কি? এটা হচ্ছে বিক্রয় ফেরত, এটা ভিন্ন হিসাব। দেখো বিক্রয় হিসাব আর বিক্রি ফেরত হিসাব কিন্তু এক হিসাব না। আমরা তোমার খতিয়ানে কি করি? সবগুলো এক হিসাবকে একসাথে আনি। তাহলে বিক্রয় হিসাব, দেখো বিক্রয় হিসাব, হ্যাঁ? আর বিক্রয় ফেরত হিসাব এ দুটো কিন্তু ভিন্ন জিনিস। এই দুটো কিন্তু আমরা খতিয়ানে আনি কি যোগ-বিয়োগ করি? যোগ-বিয়োগ করি না। বরং বিক্রয়ের জন্য একটা আলাদা হিসাব হবে এবং বিক্রয় ফেরতের কি একটা আলাদা হিসাব হবে। ঠিক আছে? কিন্তু বিয়োগটা কখন করি? যখন আমরা নিট বিক্রয় বের করি তখন আমরা এটা বিয়োগ করি। কিন্তু খতিয়ানে কি বিয়োগ করি না। তাহলে এক্ষেত্রে এই যে সে যে পণ্য ফেরত দিয়েছে এটা কিন্তু আসলে খতিয়ানে কোনো ইমপ্যাক্ট ফেলবে না। কারণ খতিয়ানে কি শুধু বিক্রয় করলে সবগুলো বিক্রয়কে আমরা একসাথে যোগ করে দিব, এছাড়া আর কোনো কাজ নাই। এখানে কি ফেরত-টেরত এগুলো কি তোমার খতিয়ানে বিক্রয় হিসাবের ক্ষেত্রে কি মাইনাস হবে না। কিন্তু নিট বিক্রয় বের করলে কি তখন আমরা কি ফেরতটা মাইনাস করে দিব। আচ্ছা কিন্তু বাদটা এই দেখো ৫% বাদটা এই বাদটা তো সবসময় বাদ দিতে হবে। সব ক্ষেত্রে কি বাদটা মানে কারবারি বাদটাকে সব ক্ষেত্রে একদম বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমার পণ্য হচ্ছে ১ লক্ষ টাকার পণ্য, দেখো পণ্য হচ্ছে আমার ১ লক্ষ টাকার, এই যে পণ্য হচ্ছে আমার ১ লক্ষ টাকার, এর মধ্যে বলছে কি বলছে ৫% বাদটা। তাহলে ১ লক্ষ টাকার ৫% হচ্ছে ৫,০০০ টাকা। তাহলে কি এটা হচ্ছে বাদটা। তাহলে ১ লক্ষ থেকে তুমি কি করো ৫,০০০ টা বাদ দাও। বাদ দিতে থাকবে হচ্ছে আমার ৯৫,০০০
টাকা এবং এই ৯৫,০০০ টাকা এটা কি বলতো? এটা হচ্ছে ভাই আমার বিক্রয় হিসাবের জের। কারণ আসলে আমি বিক্রি করছি কত টাকার? আমি বিক্রি করছি ৯৫,০০০ টাকার। নগদে কত পাইছি বাকি অবস্থা এগুলো সব বাদ। বিক্রি করছি ৯৫,০০০ টাকা। সুতরাং আমার উত্তর হবে কোনটা? উত্তর হবে ৯৫,০০০ টাকা। ঠিক আছে? এবার দেখো ভাইয়া বলছে খতিয়ানের ক্রেডিট জের। খতিয়ানের ক্রেডিট কে? সম্পদ ক্রেডিট না সম্পদ ডেবিট। দায় আর আয় ক্রেডিট। ২ আর ৩। এবার দেখো কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হইলে ধরো যে কোন হিসাবের উদ্বৃত্ত ডেবিটও না ক্রেডিটও না। হ্যাঁ? ধরো যে মানে নরমালি কি হয়ে যায় হয়তোবা ডেবিট অথবা ক্রেডিট। ঠিক আছে? ধরো যে কোন হিসাবের ডেবিট আর ক্রেডিট সমান। ডেবিটের যে পরিমাণ টাকা, ক্রেডিট কি সেম টাকা। তো দেখো তাহলে সমান যদি তোমার ডেবিট ক্রেডিট সমান হই, ধরো যে ডেবিট বড় তখন কি হিসাবের জেরটা ডেবিট হই, ধরো ক্রেডিট বড় তখন কি হিসাবের জেরটা ক্রেডিট হই। বাট ধরো যে ডেবিট ক্রেডিট এই দুইটাই কি বলতো আমার সমান আছে। যদি এরকম সমান থাকে দুইটা তখন এটাকে আমরা বলতে পারি তখন কি আমরা উদ্বৃত্ত হবে কি? উদ্বৃত্ত হবে 0। তখন কি আমরা উদ্বৃত্ত হবে 0 ওকে। তখন এটাকে আমরা বলবো সমতাপ্রাপ্ত হিসাব। সমতাপ্রাপ্ত হিসাব। সিম্পল। তো উত্তর হবে কোনটা বলতো? সমতাপ্রাপ্ত হিসাব। ওকে। কোনটি আসলে মূল খতিয়ান? তাহলে মূল খতিয়ান মানে হচ্ছে দেখো ওই যে বললাম না একটা হচ্ছে সাধারণ খতিয়ান, হ্যাঁ? সাধারণ খতিয়ান শুরুতে বললাম না একটা হচ্ছে সাধারণ খতিয়ান, হ্যাঁ? আরেকটা হচ্ছে কি আমার তোমার এই যে সাধারণ খতিয়ান আরেকটা হচ্ছে আমার সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান, হ্যাঁ? সহকারী খতিয়ান। ধরো যে আমি যদি এই সাধারণ খতিয়ান ৮ নাম হচ্ছে মূল খতিয়ান, ওকে? মূল খতিয়ান, মূল খতিয়ান। আচ্ছা। ধরো ধরো সিম্পলি আমি যদি এমন চাই যে আসলে আমি সবগুলো দেনাদারকে মিক্স করে একটা হিসাব বানাবো, যে দেনাদার হিসাব এটা হচ্ছে কি আমার সাধারণ খতিয়ান, হ্যাঁ? দেনাদার হিসাব। আবার আমি যে সবগুলো হিসাবকে একসাথে মিক্স করে আমি একটাকে সবগুলো পাওনাদারকে একসাথে মিক্স করে একটা হিসাব বানাবো পাওনাদার হিসাব, ওটা হচ্ছে কি আমার সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান, ওকে? পাওনাদার হিসাব, মূল খতিয়ান। কিন্তু ধরো আমার দেনাদারের মধ্যে ৫ জন দেনাদার আছে রহিম, করিম, জাব্বার, কুদ্দুস, হ্যাঁ? পিয়ন্তি ধরো, হ্যাঁ? তো এই ৫ টা যে খতিয়ান আছে ধরো যে তোমার এই ৫ টা খতিয়ানকে আমরা একসাথে মানে না রেখে আলাদা ভাবে প্রত্যেকটা ব্যক্তির নাম ধরো যে সরকারি খতিয়ান হচ্ছে কি প্রত্যেকটা ব্যক্তি অথবা ধরো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নামে খতিয়ান। হ্যাঁ? যে ওই প্রতিষ্ঠানের নামে ও তার থেকে আমি কত টাকা পাই বা সে আমার থেকে কত টাকা পায়। তাহলে প্রত্যেকটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে খতিয়ান এটা হচ্ছে কি আমার সহকারী খতিয়ান। তো দেখো তোমার এখানে কামাল, এরপর তো কামাল তারপরে কি বলতো রহিম, হ্যাঁ? মিলন সবগুলো কি ব্যক্তির নামে। তাহলে ব্যক্তির নামে মানে কি এগুলো হচ্ছে আমার সহকারী খতিয়ান। এখানে বলছে মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান কোনটা? তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে দেনাদার হিসাব। ওকে? এবার দেখো বলছে জাবেদাকে কি বলে? জাবেদাকে বলে হিসাবের প্রাথমিক বই, হিসাবের সহকারী বই। স্থায়ী বই না। স্থায়ী বই কে? স্থায়ী বই হচ্ছে তোমার জাবেদা না, স্থায়ী বই হচ্ছে খতিয়ান। তাহলে ১ আর ২ হবে শেষ। ওকে? এবার দেখো হিসাবের সহকারী বই কোনটা বললাম আমরা জাবেদা জানি আমরা। ওকে? আচ্ছা। যার এই যে জাবেদা শব্দ দেখো জাবেদা শব্দটা কিভাবে আসছে বুঝো। জাবেদা শব্দটার ইংরেজি হচ্ছে তোমার জার্নাল, হ্যাঁ? আর এই জার্নাল শব্দটা আসছে তোমার একটা ফরাসি শব্দ, হ্যাঁ? ফরাসি শব্দ। ওকে? দেখো এই যে জার্নাল শব্দটা এখানে জার্নাল, হ্যাঁ? এটা হচ্ছে কি একটা ফরাসি শব্দ থেকে আসছে। ফরাসি শব্দ জার, হ্যাঁ? আর এই জার মানে হচ্ছে তোমার দিন। আর এজন্য দেখো এজন্যই তোমার আমরা জার্নালে কি করি? আমরা আসলে জার্নালে জাবেদার মধ্যে কি করি? আমরা দৈনিক লেনদেন লিপিবদ্ধ করি। দিন থেকে কি আসছে? দৈনিক লেনদেন আমরা কি করি এখানে? লিপিবদ্ধ করি। এই হচ্ছে কি আমার মোটামুটি ব্যাপার-স্যাপার। তো যার মানে কি? যার মানে হচ্ছে দিন বা দিবস। ওকে? দিন বলে অনেকে, দিবসও বলে অনেকে, হ্যাঁ? এই আরকি। আচ্ছা, প্রকৃত জাবেদা কোনটা? তো বলো তো ভাইয়া? আচ্ছা, জাবেদা হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে তোমার বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে আমার প্রকৃত জাবেদা। ২ প্রকার, মূলত ২ প্রকার প্রকৃত জাবেদা। ওকে? দেখো, প্রকৃত জাবেদা। এখন এই যে আমরা বললাম প্রকৃত জাবেদা। দেখো এই বিশেষ জাবেদা আবার হচ্ছে তোমার ৬ প্রকার। কি ধরো যে কই জাবেদা, বিক্রয় জাবেদা, কই ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, তারপর হচ্ছে তোমার নগদ প্রাপ্তি জাবেদা, হচ্ছে কি নগদ প্রদান জাবেদা। ওকে? তাহলে এই যে ৬ প্রকার বললাম, এই ৬ প্রকার হচ্ছে কি আমার কি বলতো তোমার এই হচ্ছে আমার বিশেষ জাবেদা।
এগুলো বাদে যা আছে সব কি? সব হচ্ছে আমার প্রকৃত জাবেদা। তো দেখো এগুলো দেখেন একটা আছে, এটা কি বলতো? সমন্বয় জাবেদা। ওকে, সিম্পল। আচ্ছা, এবার বিক্রয় ফেরত জাবেদার উৎস মনে রাখবা, তোমার কই ফেরত জাবেদা, যে কই ফেরত। আচ্ছা, তুমি চিন্তা করো, তোমার কই জাবেদা যদি বলি কই জাবেদা, অত ধরো যে বিক্রয় জাবেদা। দেখো কই জাবেদা অথবা ধরো যে বিক্রয় জাবেদা। দেখো এক্ষেত্রে কই জাবেদা এবং বিক্রয় জাবেদা এগুলোর উৎস কি? এগুলোর উৎস হচ্ছে আমার চালান। কি বলতে হবে? চালান। আচ্ছা, কিন্তু আমি যদি বলি ধরো যে কই ফেরত জাবেদা, কই ফেরত জাবেদা, দেখো অত বললাম যে বিক্রয় ফেরত জাবেদা। দেখো কই ফেরত বলতো বিক্রয় ফেরত যাবে। দেখো যে কই ফেরত জাবেদা এইটার উৎস হচ্ছে আমার ডেবিট নোট, ডেবিট নোট। ওকে, আর বিক্রয় ফেরত জাবেদা এইটার উৎস হচ্ছে আমার ক্রেডিট নোট। তাহলে বলতে হবে বিক্রয় ফেরত জাবেদার উৎস কোনটা? এই যে ক্রেডিট নোট। ওকে, সিম্পল। আচ্ছা দেখো তারপরে বলছে যে মে ১ তারিখে পণ্য বিক্রি করছি কত? আমরা ৩০,০০০ টাকার পণ্য বিক্রি করছি। শর্ত হচ্ছে ২/১০ নির্দেশ। এই ২/১০ দেখুন ২/১০ নিট ৩০। এটা কি বলতো? এটা হচ্ছে একটা বিক্রয় শর্ত। কি বলতো ভাই এটা? বিক্রয় শর্ত। হ্যাঁ? এটা হচ্ছে একটা বিক্রয় শর্ত এবং দেখো এবং এই বিক্রয় শর্তের মানেটা কি বুঝছো? দেখো এই বিক্রয় শর্ত এখানে মানে হচ্ছে দেখো, তুমি যদি টাকাটা ১০ দিনের মধ্যে পরিশোধ করতে পারো তাহলে কি তোমাকে ২% বাট্টা দিবে। এবং এই বাট্টাটা হচ্ছে তোমার নগদ বাট্টা। কি বলতো ভাইয়া? কিন্তু কারবারি বাট্টা না, এটা আমরা হিসেবে লিখবো নগদ বাট্টা। কারণ এটা কই বিক্রয়ের বাট্টা না। এটা হচ্ছে তোমার মানে টাকা তাড়াতাড়ি আদায়ের জন্য বাট্টা। হ্যাঁ? তো তুমি যদি ১০ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো তুমি কি ২% কি পাবা? নগদ বাট্টা পাবা। আর যদি ১০ দিনের মধ্যে পরিশোধ করতে না পারো তোমাকে ৩০ দিনের মধ্যে কি টাকাটা অবশ্যই পরিশোধ করে দিতে হবে। এখন সে মে ১ তারিখে কি করছে? সে বিক্রি করছে না? বিক্রি করছে মে ১ তারিখে। তাহলে যে ১০ দিন হবে কবে? ১০ দিন হবে মে ১১ তারিখ। তার মানে তুমি যদি মে ১১ তারিখের মধ্যে তুমি আসলে টাকাটা পরিশোধ করো তখন কি? তখন এই ৩০,০০০ টাকার উপরে তুমি কি বলতো ২% কি পাবা? তুমি ২% বাট্টা পাবা। সিম্পল। কিন্তু সে পরিশোধ করছে মে ১২ তারিখে। সে কি বাট্টা পাবে? সে বাট্টা পাবে না। তাহলে এক্ষেত্রে তাকে পরিশোধ করতে হবে কত টাকা? তাকে সম্পূর্ণ টাকারই কি বলতো পরিশোধ করতে হবে। ৩০,০০০ কি সম্পূর্ণ টাকাই পরিশোধ করতে হবে। তো ধরো বাই চান্স সে আসলে মে ১১ তারিখে পরিশোধ করছে। মের কি বলতো? ধরো যে বাই চান্স সে কি বলতো মে মাসের ১১ তারিখে কি সে টাকাটা পরিশোধ করছে। তো বলতো ভাইয়া তখন কি? তখন কিন্তু সে ২% বাট্টা পাবে। তো দেখো এখানে হচ্ছে তোমার ৩০,০০০ টাকা। এর উপর কি সে ২% বাট্টা পাবে? তাহলে ৩০,০০০ এর ২% বাট্টা বের করে কত টাকা আসে এখানে? তোমার ৩০,০০০ মেবি তোমার ৬০০ টাকা আসবে। আ হ্যাঁ, ৬০০ টাকা। তাহলে এটা কি সে বাট্টা পাবে না? তার মানে কি? তাকে এই ৬০০ টাকা পরিশোধ করতে হবে না। তাহলে আগে তাকে পরিশোধ করতে হইতো ৩০,০০০ টাকা। এখন সে ডিসকাউন্ট পাচ্ছে ৬০০। তার মানে এখন তাকে পরিশোধ করতে হবে কি ২৯,৪০০ টাকা। তখন কি? তখন উত্তর হইতো এইটা। সিম্পল বিষয়টা ভাইয়া। কিন্তু যেহেতু এখানে বলছে মের ১২ তারিখ তার মানে কি আমার ১০ দিন শেষ। ১০ দিনের পরে পরিশোধ করলে কি তাকে সম্পূর্ণ টাকা ৩০,০০০ কি তাকে পরিশোধ করতে এক্ষেত্রে কি বলতো হবে। সিম্পল। ওকে, এবার দেখো কই জাবেদা। দেখো কই জাবেদা আমরা কি লিখি? কই জাবেদা ধরো যে মানে ২ টা বিষয়। অনেকে মনে কই জাবেদায় অনেকে মনে করে যে সব কই লিখি যা দাঁড়ে বাকিতে চেকে না। বিষয়টা এমন না। কই জাবেদায় কি আমরা শুধুমাত্র কি বলতো আমরা বাকিতে কই লিখি। তাহলে বাকিতে কি সব ধরনের কই লিখে ধরো যে বাকিতে সম্পদ কিনলাম লিখবো? বাকিতে মণিহারি কিনলাম লিখবো? না। শুধুমাত্র বাকিতে পণ্য কিনলে কি আমরা কই জাবেদা লিখি। তাহলে বাকিতে পণ্য কিনলে পণ্য কই কই লিখি আমরা শুধুমাত্র কি কই জাবেদা লিখি। তো সেম বিক্রি জাবেদা কি? বিক্রি জাবেদা আমরা বাকিতে পণ্য বিক্রয় করলে লিখি। ওকে? বিক্রয় জাবেদা কি বলতো আমরা বাকিতে পণ্য বিক্রি করলে লিখি। বাকিতে পণ্য বিক্রি করলে কি আমরা বিক্রি জাবেদা লিখি। তাহলে তোমার কয় জাবেদা আমরা কখন লিখি বলতো? কয় জাবেদা আমরা তখনই লিখি যখন কি আমরা বাকিতে একটা পণ্য ক্রয় করি। দাঁড়ে বা বাকিতে সেমই কথা পণ্য কিনি। ওকে? আচ্ছা। বলছে অগ্নি দুর্ঘটনায় পণ্য নষ্ট হয়ে গেছে। পণ্য বিনষ্ট হয়ে গেছে। তাহলে পণ্য বিনষ্ট হয়ে গেলে আমার ক্ষতি। তাহলে ক্ষতি হইলো ক্ষতি কি? ক্ষতি সবসময় ডেবিট। তাহলে বিবিধ ক্ষতি। যেহেতু এই ক্ষতির নাম নাই, নাম হবে কি? বিবিধ ক্ষতি। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আচ্ছা। তো দেখো এখানে বিবিধ ক্ষতি ডেবিট। এখানে আছে বিবিধ ক্ষতি ডেবিট। আবার এখানে আছে বিবিধ ক্ষতি ডেবিট। আচ্ছা। এখন পণ্য বিনষ্ট কি বলতো? পণ্য বিনষ্ট হইছে। পণ্য বিনষ্ট হইলে পণ্য কমে গেছে না ভাইয়া? পণ্য কমে গেছে। তাহলে যদি পণ্যটা বিক্রয়ের মাধ্যমে কমে তবে কি বিক্রয় হিসাব ক্রেডিট। আর বিক্রয় ছাড়া ধরো যে অন্য কোনো উপায় ধরো যে এই যে আগুন লেগে গেল পণ্য কমে গেছে। তাহলে বিক্রয় ছাড়া কমে নাই, বিক্রয় ছাড়া অন্য উপায়ে কমছে। তাহলে বিক্রয় ছাড়া অন্য উপায় কমলে সবসময় কি? সবসময় ক্রয় হিসাবটা কি বলতো? আমার এই যে ক্রয় হিসাবটা কি আমার সবসময়
এক্ষেত্রে আমার দেখো এই যে ক হিসাব সবসময় ক্রেডিট হবে। তো উত্তর হবে কোনটা? উত্তর হচ্ছে আমার এটা হচ্ছে সঠিক উত্তর, এটা কি ভুল উত্তর। উত্তোলন এখানে আসবে না। এখানে উত্তোলনের কোনো ফ্যাক্ট নাই। ওকে? আচ্ছা। বলছে পণ্য চুরি সেম, তাহলে পণ্য চুরি হলে কি আমার ক্ষতি হইছে, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর পণ্য চুরি পণ্য কমে গেছে, বিক্রি ছাড়া অন্য উপায়ে পণ্য কমে গেছে, ক হিসাব ক্রেডিট। তাহলে তোমার বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর কি ক হিসাব ক্রেডিট। ওকে, পণ্য দেখো পণ্য হিসাব ক্রেডিট বলতে কোন দেখো পণ্যের নামে কোনো হিসাব নাই, এজন্য কি এটা হইবে না। আচ্ছা, বাট্টা বাদন আমরা যদি বাট্টা দিই বলতে তবে আমরা বাট্টা বুঝো, বাট্টা, হ্যাঁ, বাট্টা, বাট্টা আমরা পাই পাওনাদার থেকে, পাওনাদার থেকে, আর বাট্টা আমরা দেই দেনাদারকে। ঠিক আছে? দেনাদার। আচ্ছা, এবার বুঝো, আমরা যদি বাট্টা দেই তাহলে দেনাদার কমে যায়। যদি আমরা বাট্টা পাই তখন কি পাওনাদার কমে যায়। আচ্ছা, তো ধরো যে আমরা যদি তোমার বাট্টা এখন হচ্ছে বাট্টা দেই, তাহলে বাট্টা দিলে আমার খরচ, তাহলে বলছে প্রদত্ত বাট্টা ডেবিট, যে খরচ বাড়ছে প্রদত্ত বাট্টা আমার ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, হ্যাঁ? প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট। আর বাট্টা দিলে কি হয়? বাট্টা দিলে আমার দেনাদার কি বলতো? দেনাদার কমে যাবে। তাহলে দেনাদার হিসাব ক্রেডিট, আমার ক্রেডিট। আচ্ছা, তো যে আমি বাট্টা পাইছি, তাহলে বাট্টা পাইলে কি আমার পাওনাদার কমেছে, তাহলে এই যে পাওনাদার সে হচ্ছে দায়, সে কি দায়। আর দায় যদি কমে যায় তখন এটা কি হয়? ডেবিট হয়। তাহলে পাওনাদার হিসাব ডেবিট। দেখো, পাওনাদার হিসাব ডেবিট। আর বাট্টা পাইলে কি আয়, তাহলে আয় হলে ক্রেডিট, তাহলে বলছে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। প্রাপ্ত বাট্টা হিসাব কি বলতো? আমার ক্রেডিট। তাহলে তো উত্তর হবে মানে আমার এইটা বলছে বাট্টা দিছি, দিলে কি আমার প্রদত্ত বাট্টা ডেবিট দেন দিতে, প্রদত্ত বাট্টা ডেবিট করবে, যে প্রদত্ত বাট্টা ডেবিট দেন ক্রেডিট, সিম্পল। আচ্ছা, জীবন নিয়ে ধরো জীবনটা কার? জীবনটা হচ্ছে মালিকের। তাহলে মালিকের জীবনের জন্য খরচ, তার মানে এটা মালিকের ব্যক্তিগত খরচ। তার মালিকের কোনো ব্যক্তিগত খরচ আমরা যদি ব্যবসা থেকে দেই, মালিকের ব্যক্তিগত খরচ আমরা যদি কি ব্যবসা থেকে দেই, এটা হচ্ছে উত্তোলন। কি বলতো? উত্তোলন। তো শুধু বীমা, দেখো শুধু বীমা, শুধু বীমা এটা হচ্ছে কি আমার পরিচালন খরচ, পরিচালন ব্যয়। কিন্তু আমি যদি বলি জীবন বীমা, এটা হচ্ছে কি আমার উত্তোলন। ওকে, কারণ কি এটা তোমার মানে মালিকের ব্যক্তিগত খরচ। তো ব্যবসা টাকা কি, ব্যবসার টাকা যখন মালিকের ব্যক্তিগত খরচে যাবে বা ব্যয় হবে তখন কি এটা উত্তোলন। আর মালিকের ব্যক্তিগত টাকা যদি ব্যবসার কাজে যোগ করি, আমরা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি মূলধন। ঠিক আছে? তাহলে বিষয় হচ্ছে কি তোমার ডেবিট হবে কে, যে উত্তোলন সবসময় ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট, এভাবে হবে আর কি। ওকে, আচ্ছা, বলছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র, তো বিক্রয়ের উদ্দেশ্যে তুমি যা যা কিনবা সবকিছু যাবে কি, সবকিছু যাবে পণ্য, তো ভাইয়া পণ্য। আর পণ্য কিনলে দেখো, পণ্য কিনলে ডেবিট হবে কে? পণ্য কিনলে ক হিসাব ডেবিট হবে, সিম্পল। ঠিক আছে? বিক্রির উদ্দেশ্যে তুমি যাই কিনো, আসবাবপত্র কিনো, অফিস সরঞ্জাম কিনো, এসি কিনো, যন্ত্রপাতি কিনো, যাই কিনো, বিক্রয়ের উদ্দেশ্যে তুমি কোনো কিছু কিনলে এটা পণ্য হয়ে যাবে। আর পণ্য কিনলে ডেবিট কে? পণ্য কিনলে ডেবিট হচ্ছে আমার ক হিসাব ডেবিট। ওকে, আচ্ছা, এবার দেখো ভাইয়া, বলছে জীবন বীমা প্রিমিয়ামের সঠিক যাবে, তখন বললাম জীবন বীমা উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। দেখো উত্তোলন হিসাব ডেবিট করে, যে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সিম্পল। আচ্ছা, বলছে মালিকের, যে মালিকের ব্যক্তিগত অর্থ, দেখো বলছিলাম কি, বলছিলাম যে ধরো যে মানে ব্যবসায়ের টাকা, ব্যবসায়ের টাকা যদি তোমার মালিকের ব্যক্তিগত কাজে লাগে, মালিকের ব্যক্তিগত কাজে লাগে, কাজে লাগে, এটাকে আমরা বলবো, দেখো ব্যবসাটা যদি ব্যক্তিগত কাজে লাগে এটাকে আমরা বলবো তোমার উত্তোলন। ওকে, উত্তোলন। আর যে ধরো যে তোমার ব্যক্তিগত টাকা ব্যবসায়ের কাজে লাগে, ব্যবসায়ের কাজে লাগে, এটা হচ্ছে কি আমার মূলধন। ওকে, তাহলে বলছে তোমার ব্যক্তিগত টাকা, বলছে কারবার, তাহলে ব্যক্তিগত টাকা দ্বারা কারবারের জন্য কি কিনছে? সম্পদ কিনছে। তাহলে ব্যক্তিগত টাকা দ্বারা ব্যবসার জন্য সম্পদ কিনা মানে কি, ব্যক্তিগত টাকাটা ব্যবসার কাজে লাগছে। তার মানে এটা কি বলতো? এটা হবে কি বলতো আমার মূলধন হিসাব। বলছে কে ক্রেডিট হবে, তাহলে কি বলতো মূলধন হিসাব কি হবে? মূলধন হিসাব ক্রেডিট হবে। ওকে, বলছে একজন ব্যবসায়ী তার নিজস্ব নগদ টাকা ছিল 40,000 এবং সে ঋণ নিছে, কি ঋণ নিছে? ব্যক্তিগত ঋণ নিছে। তাহলে তার মূলধন হিসাবে কত টাকা ক্রেডিট হবে? বিষয়টা বুঝো ভাইয়া। যদি দেখো, যদি ব্যবসায় ঋণ নেই, মানে ব্যবসায়ের নামে ঋণ নেই, ব্যবসার নামে, হ্যাঁ ধরো যে ব্যবসার নামে যদি ঋণ নেই, হ্যাঁ,
তাহলে ওইটা মূলধন হবে না, ওইটা তোমার কি, ওইটা তোমার ঋণ হিসাবেই থাকবে, ওইটা হচ্ছে তোমার ঋণ হিসাবেই থাকবে। হ্যাঁ, কিন্তু যদি ব্যক্তিগত ঋণ নেই এবং এবং ব্যক্তিগত ঋণ যদি ব্যবসাতে আনে, দেখো ব্যক্তিগত ঋণ যদি তোমার ব্যবসাতে আনে, ও বলছে কি ব্যবসা শুরু করছে আমরা ব্যবসাতে আনছে, তাহলে ব্যক্তিগত ঋণ যদি ব্যবসাতে আনে, তার মানে দেখো সে যদি ব্যক্তিগত ঋণ হতো ব্যবসায় ঋণ না, তাহলে সে ব্যক্তিগত ঋণ নিছে, যে ঋণ নিছে সে তো তার মানে সে তো ওই টাকাটা কি ব্যবসাকে দিছে, তাহলে মালিকের টাকা এটা, সে যখন ঋণ নিছে কি ওর টাকা, তো ওই টাকাটা ব্যবসাতে দিছে মানে কি এটা ব্যবসার জন্য একটা মূলধন। তাহলে ব্যক্তিগত ঋণটা যদি ব্যবসাতে আনে কি বলতো, ওইটা হবে আমার মূলধন। তাহলে মালিক এখানে নগদ দিছে 40 আর ঋণ দিছে 10, তাহলে মালিক এখানে মোট মূলধন কত, মোট মূলধন হচ্ছে আমার 50,000 টাকা। ওকে, এই হচ্ছে মোটামুটি কি আমার বিষয় ছিল। তো আশা করা যায় যে তোমরা কি মোটামুটি ভাবে আসলে বুঝতে পেরেছো, তোমাদের আসলে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। তো আশা করি যে আমাদের আগামীতে আমাদের দেখো আমাদের তোমার এই মার্চ মাসে, দেখো মার্চ মাসের 16 তারিখে আমাদের আর্থিক বিবরণীর উপর একটা লাইভ ক্লাস আসবে, এবং ওই লাইভ ক্লাস আমরা শুধু তোমাদের সামনে সরাসরি দেখাবো যে একটা আর্থিক বিবরণীর প্রশ্ন হাতে পাওয়ার পরে কিভাবে প্রশ্নটা দেখে আসলে মাইন্ড ম্যাপ করা লাগে, এবং মাইন্ড ম্যাপ করে আমরা আসলে কি মানে কিভাবে আসলে অল্প সময়ের ভিতরে কোনো মানে কোনো ভুল ছাড়া একদম নির্ভুলভাবে নিখুঁতভাবে আসলে কিভাবে আসলে মাইন্ড ম্যাপ করে কি আমরা একটা আর্থিক বিবরণী সলভ করতে পারি, আমরা কি ওই লাইভ ক্লাসে কি সরাসরি দেখবো। আমরা চেষ্টা করবো যে তোমার মোটামুটি 3টা প্রশ্ন বা 3টা বা 4টা, ধরো 3টা অথবা কি বলতো 4টা প্রশ্নকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও ইনশাআল্লাহ মার্চের 16 তারিখ, মানে এই মাসের 16 তারিখই তোমাদের সাথে আবারও দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হবে আবারও। সেই পর্যন্ত কি তোমাদের সময়গুলো খুব সুন্দর কাটুক, খুব ভালো কাটুক। আসসালামু আলাইকুম।